যদিও রাহু কেতুকে নেবো না, তবুও আমি বলছি নবম স্থানে যেহেতু রাহু বসে আছে, প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করবে। দেখুন, জ্যোতিষবিদ্যা অনেকে মনে করে যে পুরোটাই ভণ্ডামি, অনেকে মনে করে পুরোটাই ধরুন বিজ্ঞানসম্মত। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন, সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কারকাংশ জন্মকুণ্ডলী সম্পর্কে। আমাদের আগের ভিডিওটা যারা দেখেননি, যেটাই হচ্ছে অবশ্যই আত্মকারক গ্রহ সম্পর্কে ভিডিওটি। তো আত্মকারক গ্রহ কি, তার থেকে আমরা কি কি পেতে পারি, সেই বিষয়ে আমরা কিন্তু আগের ভিডিওতে বিস্তারিতভাবে জেনেছিলাম। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আত্মকারক গ্রহ থেকে কারকাংশ জন্মকুণ্ডলী নির্মাণ করে সেই জন্মকুণ্ডলী থেকে আমরা কি কি পেতে পারি। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেই জন্মকুণ্ডলী আমরা কিভাবে নির্মাণ করব, সেটাও আজকে আমরা ভিডিওর মাধ্যমে জানবো। আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম জেমিনি পদ্ধতি অনুযায়ী আমাদের জ্যোতিষশাস্ত্রে অনেক সহজ সরল সূত্র আছে, যেগুলো একটু যদি মাথা খাটিয়ে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে অনেক সহজে অনেক প্রেডিকশন করা যেতে পারে। তো সেই হিসাবে কিন্তু আমাদের এই প্রতিবেদন। তো সবথেকে বড় বিষয় হচ্ছে শুধু আত্মকারক গ্রহ নয়, আজকে আমি আপনাদেরকে অমাত্মকারক গ্রহ সম্পর্কেও জানাবো, যেটার দ্বারা কিন্তু আমরা আমাদের কেরিয়ার খুব সহজে নির্বাচন করে থাকি জ্যোতিষশাস্ত্র মতে। তো সেটা নিয়েও কিন্তু আজকে আমাদের আলোচনা হবে। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথম বিষয় হচ্ছে আত্মকারক গ্রহ কি, সেটা আগের ভিডিওতে আমরা খুব সহজভাবে বুঝেছিলাম। সহজ ভাষায় যদি আমরা আরেকবার কথাটা রিভাইজ করে নিই, আমাদের জন্মছকে সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত গ্রহই হচ্ছে আমাদের জন্মকুণ্ডলিতে আত্মকারক গ্রহ। তো আমি আগের দিন একটা জন্মকুষ্টি এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো সেই আত্মকারক গ্রহের কাজ হচ্ছে আমাদের আত্মা, অর্থাৎ আমাদের আত্মকারক, যেখানে আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনের পথ কোনটা সেটাকে খুঁজে পাই। যেই গ্রহটি আমাদের আত্মকারক হয় সেটাই কিন্তু আমাদের ডেস্টিনেশন হয়। এই বিষয়টা মানে এই উদ্দেশ্য নেই আমাদের এই ডেস্টিনেশন জন্যই কিন্তু আমরা এই জন্মে জন্মগ্রহণ করেছি জ্যোতিষশাস্ত্র মতে। তো সেই হিসাবে যদি আমরা দেখি, আজকে আমরা অমাত্যকারক গ্রহ সম্পর্কে জানবো, এটাও আপনাদেরকে আমি বলেছি। তো অমাত্যকারক গ্রহ কি? অমাত্যকারক গ্রহ হচ্ছে আমাদের জন্মছকে দ্বিতীয় সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত গ্রহই হচ্ছে আমাদের অমাত্যকারক গ্রহ। তো আমরা প্রথমে দেখেছিলাম কি আত্মকারক গ্রহ, যার মাধ্যমে আমরা ডেস্টিনেশনটা খুঁজে বার করব এবং কিভাবে সেই ডেস্টিনেশনে পৌঁছাবো সেটাই হচ্ছে অমাত্যকারক গ্রহ, যে হচ্ছে আমাদের জন্মকুষ্ঠিতে দ্বিতীয় সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত গ্রহ, যার মাধ্যমে কিন্তু আমরা কেরিয়ার নির্বাচন করে থাকি জেমিনি পদ্ধতি অনুযায়ী। জেমিনি পদ্ধতি জ্যোতিষশাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। এখানে অনেক সহজ সরল সূত্র আছে, তার মাধ্যমে কিন্তু আমরা বিচার বিশ্লেষণ করে থাকি। তো সেই দিক থেকে আজকে আমাদের প্রথম টার্গেট থাকবে যে আমরা প্রথমত কারকাংশ জন্মকুণ্ডলী তৈরি করব। সেই তৈরির মাধ্যমে আমরা জানবো সেই জন্মকুণ্ডলী থেকে আমরা কি পেতে পারি এবং সেই জন্মকুষ্ঠিতে অমাত্যকারক এবং আত্মকারক গ্রহের ভূমিকা কী। তো আমরা যদি শুরু করি, আমি আপনাদেরকে আগের ভিডিওতে একটি জন্মকুষ্ঠি দেখিয়েছিলাম। তো আপনারা এবার যদি স্ক্রিনে আসতে পারেন তাহলে স্ক্রিনে চলে আসুন। দেখুন, এখানে আমরা আগের যে ভিডিওটি হয়েছিল তাতে আমরা দেখেছিলাম কি লগ্ন কুণ্ডলী একটা তৈরি করা হয়েছিল, যার ডেট অফ বার্থ দেওয়া ছিল। আগের ভিডিও যারা দেখেননি তারা অবশ্যই, প্রথমত আমি একটা বিষয় ক্লিয়ার করে দিই, আগের ভিডিওটা যারা দেখেননি তারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু কিছুটা অসুবিধা হবে। তো আমি লিঙ্ক দিয়ে রাখছি ডেসক্রিপশানে, তো আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখুন যে আত্মকারক গ্রহ কী, সেখানে তারপর এই ভিডিওটা দেখুন, বুঝতে সহজ সরল হবে আপনাদের। যাই হোক, তো ডেট অফ বার্থ, আমার টাইম, প্লেস সব কিছু দেওয়া আছে। তো এবার আমরা কারকাংশ জন্মকুণ্ডলী কী করে তৈরি করব, আগের ভিডিওতে মনে আছে আমি আপনাদেরকে একদম সর্বশেষে বলেছিলাম যে আমাদেরকে দেখে নিতে হবে জন্মকুষ্ঠিতে সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত গ্রহ কোনটি, সেই গ্রহটি আমাদের নবমাংশ জন্মছকে বা নবমাংশ কুণ্ডলিতে কোন ঘরে বসে আছে, সেই ঘরটাকে লগ্ন ধরে আবার একটা নতুন কুণ্ডলী আমরা নির্মাণ করব এবং সেই কুণ্ডলিতে আমাদের লগ্ন চার্টে যেই সকল গ্রহ যেই পজিশনে বসে আছে সেইভাবে বসিয়ে দেবো, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের কারকাংশ জন্মকুণ্ডলী। এইভাবে আরেকটা জন্মকুণ্ডলীও তৈরি হয় যেটা সাংশ জন্মকুণ্ডলী, সেটা নিয়ে কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আরও ডিটেলে আলোচনা করব। তার মাধ্যমেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় দেখা হয়। তো আজকে আমাদের মূল ফোকাসটা থাকবে কারকাংশ জন্মকুণ্ডলী নির্মাণ। তো দেখুন, এইখানে কারকাংশ জন্মকুণ্ডলী যদি নির্মাণ করতে হয়, আমরা আগের যে ছকটা দেখেছিলাম এই ছকে আমাদের বেরিয়েছিল হচ্ছে সূর্য আত্মকারক গ্রহ, কেন 27 ডিগ্রি 55 মিনিটে বসে আছে। সেই গ্রহটা আমরা দেখে নেবো যে নবমাংশ জন্মকুণ্ডলীতে কোথায় বসে আছে। সে দেখুন আমরা দেখতে পেয়ে যাচ্ছি মিথুন রাশিতে বসে আছে।
এই জাতকের জন্মকুণ্ডলী হচ্ছে এইটা এবং মানে লগ্ন কুণ্ডলী হচ্ছে এইটা এবং নবমাংশ কুণ্ডলী হচ্ছে এইটা, আমরা খুব পরিষ্কার করে দেখতে পাচ্ছি। তো এখানে নবমাংশ কুণ্ডলীতে আমরা দেখে নিলাম যে আত্মকারক গ্রহ কোথায় বসে আছে এবং আরেকটা জন্মকুণ্ডলী আমরা নিচে তৈরি করে নিয়েছি যেটার নাম হচ্ছে কারকাংশ জন্মকুণ্ডলী। তো সেইখানে আমরা একটা সূর্য যেখানে বসে আছে সেটাকে লগ্ন করব। তাহলে সূর্য এখানে মিথুনে বসে আছে, তাহলে আমরা সূর্যকে এখানে সেই হিসাবে ধরে মিথুনকে লগ্ন করে নিয়েছি এবং সেই লগ্ন হিসাবে আমাদের জন্ম মানে লগ্ন কুণ্ডলিতে যেখানে যেই গ্রহগুলো অবস্থান করছে সেই গ্রহগুলোকে দেখুন পরস্পর আমরা বসিয়ে দিয়েছি। যেরকম আমাদের এখান থেকে শুধু ভালো করে বুঝবেন, আমরা শুধু নবমাংশ কুণ্ডলী থেকে এখানে লগ্ন পেলাম, বাদবাকি গ্রহদের অবস্থানটা কিন্তু আমরা এখানে আমাদের লগ্ন কুণ্ডলী অনুযায়ী সাজানো আছে। এইটাই কিন্তু আমাদের সূত্র, সেটাই আমাদেরকে ফলো আপ করতে হবে। তাহলে এখানে আমরা পেয়ে গেছি কি মিথুন লগ্ন এবং গ্রহদের যেরকম অবস্থান আছে, কর্কটে বৃহস্পতি, সিংহে কেতু চন্দ্র, কন্যা খালি, তুলাতে সূর্য এবং শুক্র, তার সাথে বৃশ্চিকে বুধ এবং মঙ্গল। এখানে আমাদের এখানে কিন্তু মকর লগ্ন কিন্তু এখানে হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে। কুম্ভতে রাহু এবং মীনে শনি। ঠিক সেমভাবে আমরা কিন্তু কর্কটে বৃহস্পতি, সিংহতে কেতু চন্দ্র, তুলাতে সূর্য শুক্র বসিয়েছি, বৃশ্চিকে বুধ এবং মঙ্গল, তার সাথে কুম্ভে রাহু এবং মীনে শনি আমরা এইভাবে বসিয়েছি। শুধুমাত্র চেঞ্জ হয়েছে কি লগ্ন। পরিষ্কার। এবার আমাদেরকে যেটা দেখতে হবে কারকাংশ জন্মকুণ্ডলী থেকে, প্রথম বিষয় হচ্ছে কারকাংশ জন্মকুণ্ডলী থেকে আমরা দেখব যে এইখানে আত্মকারক গ্রহের অবস্থান কি আছে। আমাদের যে ডেস্টিনেশন, আমরা আগের ভিডিওতে বুঝেছি যে কোন গ্রহ আত্মকারক হলে কিভাবে সে ফলাফল দিতে পারে। তো আজকে আমরা বুঝবো সেই গ্রহটা আত্মকারক হয়ে আমাদের কারকাংশ জন্মকুণ্ডলীতে কোন ঘরে বসে থাকলে সে কীরকম ফলাফল দিতে পারে। আমরা খুব সহজ সরল সূত্রতে যাচ্ছি বোঝার জন্য। আমরা এটা খুব নর্মালি জানি যে আমাদের জন্মছকের খুব গুরুত্বপূর্ণ এবং শুভ ঘর হয় কেন্দ্র এবং ত্রিকোণের ঘর। কেন্দ্র অর্থাৎ 1, 4, 7 এবং 10, তার সাথে আপনারা কাউন্ট করে নেবেন যেটা আপনার লগ্ন হবে সেই লগ্নটাও কেন্দ্র ঘর হয় এবং সেখান থেকে 4 নম্বর ঘর, সেখান থেকে 7 নম্বর মানে লগ্ন থেকে 7 নম্বর ঘর এবং লগ্ন থেকে 10ম ঘর হচ্ছে কেন্দ্রের ঘর হয়। আর ত্রিকোণের ঘরও হয় কিন্তু 1, 5, 9। এই কারণেই দেখুন কেন্দ্র আর ত্রিকোণ দুটোর মধ্যে কিন্তু লগ্ন পড়ে যাচ্ছে। তো লগ্নকে এই কারণে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া আছে। তো লগ্ন এবং তার থেকে 5ম ঘর হচ্ছে ত্রিকোণ এবং লগ্ন থেকে 9ম ঘর হচ্ছে ত্রিকোণ ঘর। তাহলে সেক্ষেত্রে আমরা যদি সহজভাবে বুঝি যে আমাদের কারকাংশ জন্মকুণ্ডলীতে যেই গ্রহটা আমাদের লগ্নে আত্মকারক হয়েছিল সেই গ্রহটা কীরকম অবস্থানে বসে আছে। প্রথম বিষয় আমরা আগে দেখে নেব। তো এই লগ্নতে আমরা দেখতে পাচ্ছি যদি মিথুন লগ্ন হয় তাহলে মিথুন লগ্নকে আমরা যদি 1, এখানে বৃহস্পতি কর্কট 2 হবে, সিংহ 3, কন্যা হবে 4, তুলা হবে 5, বৃশ্চিক হবে 6, ধনু 7, মকর 8, কুম্ভ হচ্ছে 9, মীন হচ্ছে 10, মেষ হচ্ছে 11 এবং বৃষ হচ্ছে 12। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি সূর্য এখানে 5ম স্থানে বসে আছে। 5ম ঘর কি বলেছিলাম ত্রিকোণ ঘর হয়। তো লগ্নের সাপেক্ষে আমাদের আত্মকারক গ্রহ সূর্য সে কিন্তু 5মে বসে আছে। তো এটা ত্রিকোণ ঘর সে পেয়ে গেল এবং 5ম ঘর কিসের ঘর হয়? আমাদের শিক্ষা, আমাদের এডুকেশন, আমাদের সন্তান, আমাদের প্রেম সম্পর্ক এবং সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের সামাজিক পরিচিতি। আত্মকারক গ্রহ 5মে থাকলে ভীষণ ভালো ফলাফল দিয়ে থাকে। কেন? আত্মকারক গ্রহ 5ম ঘর থেকে কিন্তু আমাদের আগের জন্মের ফলাফলও দেখা হয়। তো কী ফলাফল আমরা নিয়ে এসেছি, তো সেই সাপেক্ষে যদি লগ্নের সাথে মানে আমাদের আত্মকারক গ্রহের যদি 5মের সাথে কানেকশন তৈরি হয় ত্রিকোণ ঘরের সাথে, তাহলে সেটা কিন্তু খুব ভালো হয়ে গেল। এখন বিষয়টা হচ্ছে আমরা এটাও জানি যে সূর্য তুলা রাশিতে নিচস্থ হয়ে থাকে। এখন এই সংশয়তে আমরা যাব না, কেননা এইটাও একটা সূত্র যে তুলা রাশিতে সূর্য 10 ডিগ্রি অবধি নিচস্থ হয়ে থাকে। তো সেই হিসাবে সে তো 27 ডিগ্রিতে বসে আছে, প্লাস শুক্রের সাথে বসে থেকে তার নিজভঙ্গ হয়ে গেছে। অতএব সূর্যকে এখানে নিচস্থ ধরা যাবে না। তো এই কারকাংশ জন্মকুণ্ডলীতে যেই জাতকের তৈরি হয়েছে সেই জাতকের কিন্তু আত্মকারক গ্রহ 5মে অবস্থান করছে মানে ভীষণ ভালো ফলাফল দেবে। এবং সূর্য 5মে কারকত্ব পেয়ে যায় তার আরেকটা কারণ আপনাদেরকে বুঝিয়ে বলি। কালপুরুষের জন্মকুণ্ডলী যেটা মেষ লগ্ন ধরে আমরা প্রত্যেক ক্ষেত্রে বোঝার চেষ্টা করি, সেখানে কিন্তু 5ম ঘর সিংহ হয়। তাহলে সেই ঘরের অধিপতি হয় সূর্য। অতএব যে কোনো জন্মছকে সূর্য পীড়িত অবস্থাতে যদি 5মে অবস্থান করে সে কিন্তু ভালো ফলাফল দেওয়ারই চেষ্টা করে। তো এই জন্মছকে আমরা পেয়ে গেলাম কি জাতকের সূর্য আত্মকারক গ্রহ এবং সে 5মে বসে আছে। অতএব সূর্য এখানে আত্মকারক গ্রহের ভূমিকা পালন করছে এবং ডেস্টিনেশন কি হলো? তার জ্ঞান অর্জন করা এবং জ্ঞান প্রদান করা, সেটা কিন্তু তার লাইফের মূল ডেস্টিনেশন হয়ে গেল। এটা আশা করি সহজে বুঝতে পেরেছেন। আমরা জন্মকুণ্ডলী তৈরি করেছি, এবার এইভাবে আপনারা কিন্তু আপনাদের কারকাংশ জন্মকুণ্ডলী তৈরি করুন প্রথম ব্যাপার। এবং সেখানে আমি যেভাবে আপনাকে বললাম দেখুন আপনার আত্মকারক গ্রহ কোন ঘরে অবস্থান করছে, তার উপর ডিপেন্ড করে আপনারা কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন। এইখানে কিন্তু শেষ নয় কারকাংশ জন্মকুণ্ডলী। এই কারকাংশ জন্মকুণ্ডলী থেকে আমরা দ্বিতীয় বিষয়তে আসবো, সেটা হচ্ছে অমাত্যকারক গ্রহ আগে বার করি।
আমরা আবার পুনরায় লগ্ন কুণ্ডলিতে ফিরে যাব, সেখানে গিয়ে দেখব দ্বিতীয় সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত গ্রহ কে। এখানে যদি আমরা ভালো করে এখানটা দেখি তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কি চন্দ্র 21 ডিগ্রি 46 মিনিটে বসে আছে। অতএব এই জন্মছকে চন্দ্র কিন্তু হয়ে যাচ্ছে অমাত্যকারক গ্রহ, মানে যে হচ্ছে আমাদের কেরিয়ারকে, মানে আমরা যে ডেস্টিনেশন পৌঁছাবো, আমরা যে কোনো গন্তব্যস্থলে পৌঁছাতে গেলে কারুর মাধ্যম দ্বারা পৌঁছাতে হয়, তো আমাদের কেরিয়ারই হচ্ছে সেটা। তো যে কোনো কিছু অ্যাচিভ করতে গেলে কর্ম করতে হবে, কী কর্ম করতে হবে সেটা কিন্তু আমাদের ডেস্টিনেশন ঠিক করে না। তো সেই কর্মের মাধ্যমে সেই ডেস্টিনেশনে আমরা পৌঁছাবো, এটাই আমাদের টার্গেট থাকে। তো সেই কাজটা কিন্তু করবে এই জন্মছকে চন্দ্র। আপনার জন্মছকে আলাদা কোনো গ্রহ করতে পারে, সেটা দরকার পড়লে আমি পরবর্তী ভিডিওতে কোন গ্রহ অমাত্যকারক গ্রহ হলে কী হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করে দেবো। কিন্তু আজকে আমি বোঝার সুবিধার্থে আপনাদেরকে বলছি, এই জাতকের আমরা ডেস্টিনেশন পেলাম কি সূর্য আত্মকারক গ্রহ, এবং সূর্য পঞ্চমে অবস্থান করছে, মানে শিক্ষা দান এবং প্রদান তার মাধ্যমে জীবনে সে অতিবাহিত করতে পছন্দ করবে। এবং যেহেতু চন্দ্র অমাত্যকারক গ্রহ, সেই চন্দ্রকে আমরা খুঁজে নেব কারকাংশে জন্মকুণ্ডলী সে কোথায় বসে আছে। এখানে আমরা মিথুন লগ্ন সাপেক্ষে পেয়ে যাচ্ছি চন্দ্র এখানে তৃতীয় স্থানে বসে আছে সিংহ রাশিতে কেতুকে সাথে নিয়ে, এবং এখানে রাহু দৃষ্টি দিচ্ছে। তো দৃষ্টিটা আমরা এখানে সেইভাবে প্রাধান্য দেবো না, এখানে রাহু কেতুকে কোনো অংশ ধরাও হয় না, যেখানে পুরোটাই কিন্তু 7টা গ্রহকে নিয়ে হয়। কিন্তু আমি আপনাদের বোঝার সুবিধার্থে কেতু এবং রাহুকেও এখানে লিখেছি। কারকাংশ জন্মকুণ্ডলিতে যেহেতু চন্দ্রকে আমরা তৃতীয় দেখতে পাচ্ছি, তাহলে জাতকের ডেস্টিনেশন হচ্ছে এডুকেশন, আর সে পৌঁছাবে কি করে তৃতীয় স্থানে চন্দ্রের অবস্থানের মাধ্যমে। তো চন্দ্র এখানে তৃতীয় স্থানে অবস্থান করে জাতকের যদি আমরা কেরিয়ার নির্বাচন করতে চাই, তৃতীয় ঘর কিসের ঘর হয়? তৃতীয় ঘর কমিউনিকেশনের ঘর হয়, সোশ্যাল মিডিয়ার ঘর হয়। যা কিছু ধরুন আজকালকার দিনে ব্রডকাস্ট হচ্ছে, বা ধরুন সোশ্যাল মিডিয়ায় আমি ভিডিও করছি, বা যে কোনো আমাদের জ্যোতিষ বন্ধুরা ভিডিও করছে, বা কোনো কিছু দ্বারা শিক্ষামূলক ভিডিও করছে, প্রত্যেকটাই কিন্তু তৃতীয় ঘর যদি যাদের স্ট্রং আছে দেখবেন তাদের মধ্যে এই বিষয়টা আপনি খুব ভালো রকমভাবে পাবেন। তো তৃতীয় স্থানে যেহেতু চন্দ্র অবস্থান করেছে, এই জাতক প্রথমত হচ্ছে শিক্ষামূলক কর্মের সাথে যুক্ত হবে, সে শিক্ষা প্রদান করবে, বলতে পারেন সে অনলাইনের মাধ্যমে হোক, বা সেখানে ধরুন সোশ্যাল মিডিয়া যেটা আমি বলছি ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, নানা রকম দিক থেকে চন্দ্র তৃতীয় স্থানে অবস্থান করে সেই জায়গাটা দিতে পারে। শুধু কি এইটা নয়, এছাড়াও যদি চন্দ্রকে আমরা ধরে নিই যেহেতু তৃতীয় কানেকশান দিচ্ছে, সে কিন্তু ধরুন যে কোনো টেকনিক্যাল কর্মের সাথে যুক্ত হয়েও জীবনে সাফল্য পেতে পারে। এছাড়া ধরুন এআই ফিল্ড, টেকনোলজি, সেখানেও কিন্তু তৃতীয় ঘর খুব পজিটিভ ফলাফল দিয়ে থাকে। এছাড়া তৃতীয় স্থানে চন্দ্র, যদি চন্দ্রকে নিয়ে আমরা ভাবি, চন্দ্র যেহেতু গ্রহ, সে সেবামূলক কর্ম করতে পছন্দ করবে, কারণ চন্দ্র মানেই মাতৃকারক গ্রহ, তার মধ্যে সেবাটা সর্বদাই থাকে। তো এডুকেশন দেওয়াটাও সেবা। এবার আমি যদি সব কিছুকে সরিয়ে খুব সহজভাবে বোঝাই, এইখানে এই একটা কানেকশন আমি খুব জোর দিয়ে দেখতে পাচ্ছি, চন্দ্র যেহেতু কেতুযুক্ত হয়ে বসে আছে, সিংহ রাশিতে বসে আছে, এবং সূর্য যেহেতু আত্মকারক গ্রহ, এই জাতক আমার হিসাবে সে কিন্তু খুব ভালো অ্যাস্ট্রোলজার বা তন্ত্রবিদ্যাও হতে পারে, মানে তন্ত্রবিদ্যায় পারদর্শী সে হতে পারে। তো সেই দিক থেকে যদি আমরা দেখি, যদি সে জ্যোতিষবিদ হয় এবং তৃতীয় চন্দ্রের কানেকশন কেতুযুক্ত হয়ে বসে আছে, তার মানে এই রিলেটেড যদি সে কর্ম করে তাহলে জীবনে কিন্তু 100% সাফল্য তার থাকছে। এটা হচ্ছে অমাত্যকারক গ্রহের ফল আমরা এইভাবে জানতে পারি একটা জন্মছক থেকে। এবার আপনার ক্ষেত্রে ধরুন অমাত্যকারক গ্রহ অন্য কেউ হতে পারে, বৃহস্পতি হতে পারে, সে আপনার কারকাংশ জন্মকুণ্ডলিতে কোন ঘরে বসে আছে সেটাও আপনাদেরকে দেখতে হবে। একটা বিষয় কি, তৃতীয় স্থানে গ্রহের অবস্থান কিছুটা আপস অ্যান্ড ডাউনস এনে দেয়। আমি আপনাদের পরবর্তী ভিডিওতে যদি অন্য কোনো গ্রহ আত্মকারক হতো সেই নিয়ে কী ফলাফল আছে সেটা আমি বুঝিয়ে দেবো, মানে অমাত্যকারক যদি গ্রহ হতো। কিন্তু এই ভিডিওতে আমরা মেন প্রাধান্য দিচ্ছি চন্দ্র তৃতীয় স্থানে কিছুটা জাতক বা জাতিকা যেই হোক না কেন অলস প্রকৃতির হয়ে যায়, তারা পথ খোঁজার চেষ্টা করে। ধরুন এ তো প্রথমেই আর সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হবে না, সে চেষ্টা করবে সে কোচিং সেন্টার খোলার বা মানুষকে শেখানোর, কিন্তু সেইখানে যখন সে অসফল হবে তারপরে সে আসবে সোশ্যাল মিডিয়াতে, তার মাধ্যমে সে জীবনে সাফল্য পাবে। এই বিষয়টা কিন্তু খুব সহজভাবে এই জন্মকুষ্ঠিতে আমরা দেখতে পাচ্ছি, এবং সেটাই কিন্তু বিচারের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি। তো এইটা আপনাদেরকে বুঝতে হবে। এছাড়াও কারকাংশ জন্মকুণ্ডলী থেকে আরও অনেক কিছু বিচার করা হয়ে থাকে। কারকাংশ জন্মকুণ্ডলী লগ্ন কি, লগ্নের অধিপতি কোথায় বসে আছে সেটাও দেখতে হবে। এই জন্মছকে আমরা দেখতে পাচ্ছি লগ্নের অধিপতি হয় বুধ, মিথুন লগ্নে সেই বুধ বসে আছে ষষ্ঠ স্থানে মঙ্গলকে সাথে নিয়ে। এই ক্ষেত্রেও কিন্তু জ্যোতিষবিদ্যার একটা যোগ তৈরি হয়ে যাচ্ছে, এইটাও একটা ফ্যাক্ট। এবং এইখানে আর একটা বিষয় আমাদেরকে দেখতে হবে, দ্বিতীয় এই জাতকের বৃহস্পতি বসে আছে, বৃহস্পতি বাণীর কারক। এই জাতক বা জাতিকা যেই হোক না কেন, তার বাণী, তার কমিউনিকেশন খুব সুন্দর হবে, তার কথার মধ্যে মধু থাকবে, এবং তার কথা মানুষ খুব মন দিয়ে শোনারও চেষ্টা করবে। এবং এইটাও যদি ঘুরিয়ে ফিরে দেখি, পঞ্চমে দেখুন শুক্র অবস্থান করছে পঞ্চম ঘরের অধিপতি হয়ে, সেখানেও সে যথেষ্ট এডুকেটেড হবে। শুধু দেখুন মানুষ শেখে, সেটা অনেক মানুষের শেখানোর ক্ষমতা থাকে না। এই সকল মানুষ যে কম্বিনেশন এই জন্মছকটা পেয়েছি সেখানে কিন্তু শেখানোর জায়গা থাকবে। এবং আরেকটা বিষয় আপনারা দেখুন, নবম স্থানে রাহু বসে আছে। আমি যদিও রাহু কেতুকে নেবো না, তবুও আমি বলছি নবম স্থানে যেহেতু রাহু বসে আছে, এ প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করবে।
দেখুন, জ্যোতিষবিদ্যা অনেকে মনে করে যে পুরোটাই ভণ্ডামি, অনেকে মনে করে পুরোটাই ধরুন বিজ্ঞানসম্মত। তো এই জাতকের ক্ষেত্রে চিন্তাভাবনাটা, যেহেতু নবম স্থান আমাদের ধর্মের ঘর হয়, সেখানে যখনই রাহু অবস্থান করে টেকনোলজি সবথেকে বেশি করে প্রাধান্য পায়। তো সেক্ষেত্রে সে সকল মানুষ আগে বুঝবে যে কেন এইটা হচ্ছে, তারপরে সে মানুষকে বোঝানোর চেষ্টা করবে। এইটাও একটা বিষয় চলে এলো। তারপরেও আপনাকে বলছি, দশম স্থানে দেখুন শনি বসে আছে কারকাংশ জন্মকুণ্ডলিতে, যে কিন্তু অষ্টম এবং নবম ঘরের অধিপতি। তো অষ্টমের সাথে দশম কানেকশন, সেইখানেও কিন্তু কোনো অংশে রিসার্চ, জ্যোতিষবিদ্যা, তন্ত্রবিদ্যা এটাও কিন্তু চলে আসছে। তাহলে কত রকম অ্যাঙ্গেল থেকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আপনাদের জন্মকুষ্টি খুলবেন, সেইখানেও কিন্তু এইরকম ধরনের কানেকশন আপনারা খুঁজে পাবেন। তো আত্মকারক গ্রহের কাজ হচ্ছে আমাদের ডেস্টিনেশন তৈরি করা, আর অমাত্যকারক গ্রহের কাজ হচ্ছে আমরা সেই ডেস্টিনেশনে কীভাবে পৌঁছাবো সেইটাকে তৈরি করা। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। দেখুন, এই সিরিজে এই ভিডিওতেই শেষ হবে না, এর পরবর্তী ভিডিওতে আমরা অমাত্যকারক গ্রহ কোনটা হলে কী ফলাফল পেতে পারি সেই নিয়ে আলোচনা করব, এবং তার সাথে সাংস জন্মকুণ্ডলী নিয়ে আলোচনা করব, এবং তার পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বলে রাখছি দোয়ার কারক গ্রহ, যে হচ্ছে আমাদের পার্টনার কারক গ্রহ, পত্নী কারক গ্রহ, সেই গ্রহটাকে নিয়েও আলোচনা করব। আমি নর্মালি হিংস দিয়ে রাখছি আপনাদেরকে, জন্মকুষ্ঠিতে সর্বোচ্চ কম ডিগ্রিপ্রাপ্ত গ্রহ হচ্ছে দোয়ার কারক গ্রহ। তো সেই গ্রহ কোনটা এবং সেই গ্রহটা কোন অবস্থানে বসে থাকলে আপনারা আপনাদের লাইফ পার্টনার কীরকম পাবেন, সেই বিষয়টাও কিন্তু জেমিনি পদ্ধতিতে খুব সহজভাবে বোঝানো আছে। তো সেটা নিয়েও কিন্তু আমাদের আলোচনা হবে, পরস্পর ভিডিওগুলো আসতে থাকবে। আশা করি আজকে আপনাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।